এবার আমরা জানতে চলেছি শর্তাধীন সম্ভাবনা বা কন্ডিশনাল প্রবাবিলিটি সম্বন্ধে। এর আগে আমরা বিভিন্ন ঘটনার সম্ভাবনার কথা জেনেছি, যেমন এই ঘটনা ঘটার সম্ভাবনা হতো পি উইদিন ব্র্যাকেট এ, যেখানে পি এর ফর্মুলা m/n, যেখানে m হলো এ ঘটনার অনুকূলে নমুনা বিন্দুর সংখ্যা, n হলো এ ঘটনাটি যে সমসম্ভব পরীক্ষার অধীন সেই সমসম্ভব পরীক্ষার নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। তো হঠাৎ করে নতুন আরেকটা সম্ভাবনা, যার নাম শর্তাধীন সম্ভাবনা বা কন্ডিশনাল প্রবাবিলিটি, এর প্রয়োজন হয়ে উঠল কেন? আমরা যদি একটু দেখি যে বাস্তব জীবনে যে ঘটনাগুলি ঘটে সেগুলি একটি আরেকটির ওপর নির্ভরশীল। ঘটনাগুলি একে অপরকে প্রভাবিত করে। একটা ঘটনা যদি ঘটে তাহলে দ্বিতীয় ঘটনা ঘটার সম্ভাবনা যা হবে, প্রথম ঘটনাটি যদি না ঘটে তাহলে দ্বিতীয় ঘটনা ঘটার সম্ভাবনা আর এক রকম হবে। অর্থাৎ একটি ঘটনা অপর একটি ঘটনাকে কী করে? প্রভাবিত করে। তাই একটি ঘটনা ঘটে গেছে এই শর্তে অপর আরেকটি ঘটনা ঘটার সম্ভাবনা কী হবে সেটাই শর্তাধীন সম্ভাবনায় নির্ণয় করা হয়। এবার আমরা শর্তাধীন সম্ভাবনায় যে টার্মসগুলো ব্যবহার করি সেগুলো সম্বন্ধে জানব। দেখো যে শর্তাধীন সম্ভাবনায় দুটো ঘটনার উল্লেখ থাকে। একটা ঘটনা ঘটে গেছে এই শর্তে, আরেকটা ঘটনা যেটা ঘটবে তার আমরা শর্তাধীন সম্ভাবনাটা নির্ণয় করি। এখানে দেখো এ ঘটনাটি ঘটে গেছে, এই শর্তে বি ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনাকে লেখা হয় পি b/a সমান, এর কি ফর্মুলা? পি বি ইন্টারসেকশন এ বাই পি এ। দেখো যে ঘটনাটি ঘটে গেছে তাকে আমরা এইখানে লিখছি। তেমনি আবার দেখো যে বি ঘটনাটা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনাকে লিখব পি এ। মানে আমরা নির্ণয় করছি এ ঘটনা ঘটার ওই শর্তাধীন সম্ভাবনাকে বাই যেটা ঘটে গেছে তাকে আমরা লিখছি, তারপরে সমান এর কি ফর্মুলা? পি এ ইন্টারসেকশন বি বাই পিবি। তো এই শর্তাধীন সম্ভাবনাকে আরো ভালো করে বুঝতে গেলে আমরা এবার কিছু অঙ্ক করছি। আমরা এবার শর্তাধীন সম্ভাবনার ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। ধরি ই সমসম্ভব পরীক্ষা এবং ই সমসম্ভব পরীক্ষার অধীনে দুটো ঘটনা ধরলাম, এ ঘটনা ও বি ঘটনা। আর ধরলাম ই সমসম্ভব পরীক্ষাটার নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা আমরা ধরলাম n। তাহলে এ ঘটনা ঘটে গেছে এই শর্তে বি ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনাকে লেখা যায় পি b/a। এই যে এ ঘটনা ঘটে গেছে এই শর্তে বি ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনা সমান পি বি ইন্টারসেকশন এ বাই পি এ। তাহলে এবার দেখো যে আমরা জানি যে কোনো ঘটনার সম্ভাবনাটাকে লেখা হয় পি এ সমান m/n।
যেখানে এম হলো এ ঘটনার অনুকূলে নমুনা বিন্দুর সংখ্যা ও এন হলো এ ঘটনাটি যে সমসম্ভব পরীক্ষার অধীন সেই সমসম্ভব পরীক্ষায় মোট কটা নমুনা বিন্দু আছে, সমান আমরা এখানে তাহলে লিখতে পারি এন বি ইন্টারসেকশন এ বাই ক্যাপিটাল এন। অর্থাৎ এই ফর্মুলা অনুসারে এই ঘটনার সম্ভাবনাটাকে লিখতে পারি এই ঘটনার অনুকূলে কটা নমুনা বিন্দু আছে সেটা হলো এইটা, আর এ ও বি এই দুটো ঘটনা যে সমসম্ভব পরীক্ষার অধীন সেই সমসম্ভব পরীক্ষার নমুনা দেশে আমরা ধরে নিয়েছি মোট নমুনা বিন্দুর সংখ্যা এন। একইভাবে এটা তাহলে হবে এন এ বাই ক্যাপিটাল এন। এটা হলো কোনটা, এটার ফর্মুলা, আর এটার ফর্মুলা এইটা। তাহলে এবার কি হলো, নিচের এন আর এন কাটাকুটি হলো, তাহলে এটা হলো এন বি ইন্টারসেকশন এ বাই এন এ। তাহলে একইভাবে আমরা এখানেও বলতে পারি যে যে বি ঘটনাটা ঘটে গেছে, তার মানে কি হবে বাই বি। আমরা কোন ঘটনার শর্তাধীন সম্ভাবনা নির্ণয় করছি, এ ঘটনার, তাহলে পি এ বাই বি। তাহলে এর কি ফর্মুলা, পি এ ইন্টারসেকশন বি বাই পিবি। এই যে এটাই পিবি হয়ে বসে, এটা জাস্ট মনে রাখার জন্য। তাহলে আমরা আগের মতো এটাও বলতে পারি এন এ ইন্টারসেকশন বি বাই এন বি। তো এর মানে কি যে এ ইন্টারসেকশন বি এই ঘটনার নমুনা দেশে কটা নমুনা বিন্দু আছে, আর নিচেরটা বলছে বি ঘটনার নমুনা দেশে কটা নমুনা বিন্দু আছে। একটি ছক্কা দুইবার নিক্ষেপ করা হলো, তাহলে একটা ছক্কা যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে সেই সমসম্ভব পরীক্ষার নমুনা দেশে আমরা তাহলে মোট কতগুলি নমুনা বিন্দু আমরা পেতে পারি। তাহলে একটা ছক্কা যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে প্রথমবার নিক্ষেপে আমরা 1 থেকে 6 পর্যন্ত পেতে পারি, তাহলে সেখানে কটা ফলাফল, 6টা, ইন্টু দ্বিতীয়বার নিক্ষেপেও আমরা 1 থেকে 6 পর্যন্ত পেতে পারি, তাহলে সেখানে কটা ফলাফল, 6টা। তাহলে আমরা মোট কতগুলো ওই ফলাফল বা নমুনা বিন্দু পাবো, এই যে 36টা। তাহলে বলছি একটা ছক্কা যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে সেই সমসম্ভব পরীক্ষার নমুনা দেশ হবে, এই দেখো লিখেছি 1-1, 1-2, 1-3 এরকম করে চললো, 2-1, 2-2 করে চললো 2-6 অবধি, 3-1 থেকে চললো 3-6। তেমনিভাবে এইগুলো হলো এই যে আমরা ছক্কা নিক্ষেপ করেছি, এই ছক্কা নিক্ষেপ করার পরীক্ষার নমুনা দেশ। তারপর বলছে যে এই সমসম্ভব পরীক্ষার অধীনে একটা ঘটনা বলছে এ ঘটনাটা কি বলছে, প্রথম নিক্ষেপে আমরা কি পাবো, 3-এর মানে মাল্টিপিল পাবো। তার মানে আমরা প্রথম নিক্ষেপে পেতে পারি কি, তার মানে আমরা প্রথম নিক্ষেপে পেতে পারি 3 অথবা 6। এই দেখো 3-1, 3-2 মানে প্রথম নিক্ষেপে 3, তাহলে আমরা এখানে প্রথম নিক্ষেপে 3 আর দ্বিতীয় নিক্ষেপে না, প্রথম নিক্ষেপে আমরা তাহলে কি পাবো, 3 আর 6। তার মানে কতগুলো ফলাফল, 2টো ফলাফল, ইন্টু দ্বিতীয় নিক্ষেপে আমরা 1 থেকে 6 পর্যন্ত পেতে পারি, তার মানে কটা ফলাফল, 6টা। তাহলে আমরা মোট নমুনা বিন্দু 12টা। এই দেখো 3-1, 3-2, 3-3 করে চললো 3-6 অবধি, আবার 6-1, 6-2 করে 6-6। তাহলে আমরা এই যে
ঘটনাটা, এ ঘটনার মোট নমুনা বিন্দু পাচ্ছি 12টা। তারপর বলছে যে যে বি ঘটনাটা কি বলছে, দুই নিক্ষেপে প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 6-এর কম। তাহলে বি ঘটনাটা হচ্ছে দুই নিক্ষেপে প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল হবে কত, 6-এর কম। এবার দেখো তাহলে আমরা এখান থেকে আমরা পেতে পারি যে যে কোনগুলো 6-এর কম আসতে পারে। তাহলে এটা আসবে 1-1, 1-2, 1-3, এগুলো সব 6-এর কম আসবে। 1-4, 1-4 আসবে, কিন্তু 1-5 আর আসবে না, কারণ কি বলেছে 6-এর কম হতে হবে। তাহলে এই যে দেখো 1-2, 1-3, 1-1, 1-2, 1-3, 1-4 এলো। তেমনিভাবে আসবে 2-1 আসবে, 2-1 আসবে, 2-2 মানে 2-2 4, 2-3 5, হ্যাঁ এটাও আসবে, 6-এর কম হবে। আর কি আসবে এখান থেকে, 3-1 আসবে, 3-1, 3-2 মানে 3-1 যোগফল 4, 3-2 যোগফল 5। আর কি আসবে 4-1। তাহলে দেখো এইখান থেকে এই নমুনা দেশ থেকে আর কোনো সংখ্যা পাওয়া যাবে না যার যোগফল 6-এর কম হচ্ছে। তারপর কি বলছে, আমাদের নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে প্রথম নিক্ষেপে আমরা 3 আর 6 পাবো, এবং এবং দুই নিক্ষেপে প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 6-এর কম হবে। তাহলে সেটা আমরা কোত্থেকে পাবো, এইখান থেকে পাবো, এই যে এই যে তাহলে এ ইন্টারসেকশন বি মানে প্রথম নিক্ষেপে আমরা 3 বা 6 পাবো। তাহলে দেখো তাহলে কি হতে পারে, এই যে 3 বা 6 এবং দুই নিক্ষেপে আমরা প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 6-এর কম হবে। তাহলে সেটা এই দুটো হবে। দেখো এইখান থেকে দেখো এই দুটোই আসছে। তাহলে এবার আমাদের নির্ণয় করতে হবে পি এ বাই বি। অ্যাকচুয়ালি একে বলা হয় পি এ বাই বি নয়, পি এ গিভেন বি। তাহলে এটাকে আমরা তাহলে কি বলবো, পি এ গিভেন বি। এর ফর্মুলা হচ্ছে পি এ ইন্টারসেকশন বি বাই পিবি। তাহলে এবার দেখো যে কার নমুনার দেশে কটা বিন্দু আছে, তাহলে এটা হচ্ছে এন এ ইন্টারসেকশন বি বাই এন বি হয়। তাহলে সমান এন এ ইন্টারসেকশন বি এর নমুনা বিন্দু এই যে কটা আছে, দুটো, বাই এন বি মানে বি ঘটনার নমুনা দেশে কটা আছে নমুনা বিন্দু, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 2/10। তার মানে উত্তর হলো 1/5। এবার তোমরা এই অঙ্কটা চেষ্টা করো, আমি উত্তর কত হবে লিখে দিয়েছি। একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3 বার টস করা হলো। তাহলে এই যে সমসম্ভব পরীক্ষা, যে একটা ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3 বার টস করা হলো, তাহলে তাতে আমরা কতগুলো নমুনা বিন্দু পেতে পারি। প্রথম টসে আমরা হেড টেল পেতে পারি, মানে দুখানা ফলাফল। দ্বিতীয় টসেও আমরা হেড বা টেল পেতে পারি, মানে দুটো ফলাফল। তৃতীয় টসেও আমরা হেড বা টেল পেতে পারি, মানে দুটো ফলাফল, মোট 8টা ফলাফল। তাহলে এই ফলাফলগুলো তাহলে একটু দেখা যাক যে কীরকম আসছে। তাহলে প্রথম টসে পেতে পারি হেড বা টেল, তারপরে দ্বিতীয় টসেও আমরা পেতে পারি হেড বা টেল, সেখান থেকে তৃতীয় টসে হেড টেল, এইখান থেকে তৃতীয় টসে হেড টেল, এখান থেকে দ্বিতীয় টসে
হেড টেল এখান থেকে তৃতীয় টসে হেড টেল, এখান থেকে তৃতীয় টসে হেড টেল। তাহলে আমরা কি কি পেতে পারি সেগুলো এখানে বলা হলো। যে এবারে ই ঘটনাটি বলছে তৃতীয় টসে হেড। তাহলে একটুখানি আমরা লিখে ফেলি যে ই ঘটনার নমুনাদেশটা কি হবে। তাহলে ই ঘটনাটি বলছে কি তৃতীয় টসে হেড। তাহলে আমরা দেখি যে তৃতীয় টসে আমরা হেড কোথায় পেয়েছি। এই একটা জায়গায় পেয়েছি, এই একটা, এই একটা, এই একটা। তাহলে আমরা ই ঘটনার যে নমুনা দেশগুলি পাই, তাহলে আমরা লিখছি ই ঘটনার কি কি হবে নমুনা দেশ। তাহলে ই ঘটনার নমুনা দেশ হবে হেড হেড হেড। তাহলে একটু লিখে ফেলি আমরা, হেড হেড হেড। তারপর আমরা কাকে নেব, একে নেব। তাহলে এটা কি হচ্ছে, হেড টেল হেড। লিখে ফেলি হেড টেল হেড। তারপর আমরা কাকে নেব, একে। তাহলে এটা কি করে পাচ্ছি, টেল হেড হেড, টেল হেড হেড। তারপরে এইটাই, এটা কি করে পাচ্ছি, টেল টেল হেড, টেল টেল হেড হলো, পেয়ে গেলাম। তাহলে আমরা ই ঘটনার নমুনা দেশ পেয়ে গেলাম। এবার আমাদের দেখতে হবে এফ ঘটনাটি কি বলছে। এফ ঘটনাটি বলছে প্রথম দুটো টসে হেড পড়েছে। তাহলে এফ ঘটনার নমুনা দেশটা একটু আমরা দেখে নিই। এফ ঘটনা প্রথম দুটো টসে হেড পড়বে। তাহলে প্রথম দুটো টসে হেড মানে এইখানে, এই যে। তাহলে দেখা যাক যে তাহলে প্রথম দুটো টসে হেড আমরা আর কোথাও পাবো না। তাহলে এফ ঘটনার নমুনা দেশ কি হবে, তাহলে একটা হবে হেড 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 হেড, আর একটা কি হবে, হেড হেড টেল, হেড হেড টেল। তাহলে এটাই হলো যে প্রথম দুটো টসে হেড, সেই ঘটনার মানে নমুনা দেশ। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, পি ই বাই এফ। অ্যাকচুয়ালি আমরা এটাকে বাই বললেও এটাকে পড়া হয় হচ্ছে গিভেন, পি ই গিভেন এফ। এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে পি ই ইন্টারসেকশন এফ বাই পি এফ। তাহলে এবার আমাদের দেখতে হবে যে কি ই ইন্টারসেকশন এফ, এটাতে ই ইন্টারসেকশন এফ এতে কটা নমুনা বিন্দু আছে, আর খালি এফ এটায় কটা নমুনা বিন্দু আছে। তাহলে আমরা দেখছি যে সমান, তাহলে ই ইন্টারসেকশন এফ। তাহলে দেখি যে ই ইন্টারসেকশন এফ এ তাহলে কোনটা পাচ্ছি, ই ইন্টারসেকশন এফ মানে ইতেও আছে এফেও আছে। তাহলে এই একটা, এই একটা ইতেও আছে এফেও আছে। আর আমরা এটা কিন্তু আর নেই, আর এদের মধ্যে ই আর এফ এর মধ্যে কিন্তু আর আমরা কমন মেম্বার পাচ্ছি না। তাহলে ই ইন্টারসেকশন এফ এর কটা নমুনা বিন্দু হবে, একটা, এই যে যেটা আমরা কমন মেম্বার পেলাম। আর পি এফ মানে এফ এতে কটা নমুনা বিন্দু আছে, দুটো। তাহলে এটাই অ্যান্সার। আমাদের অঙ্কে কি দেওয়া আছে যে পি এ ইকুয়াল টু 3/8, পি বি 1/2, পি এ ইন্টারসেকশন বি 1/4। আমাদের পি এ কমপ্লিমেন্ট গিভেন বি কমপ্লিমেন্টের মান নির্ণয় করতে হবে। তাহলে পি এ কমপ্লিমেন্ট গিভেন বি কমপ্লিমেন্ট এর ফর্মুলা পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই পি বি কমপ্লিমেন্ট। তাহলে সমান
এটা হচ্ছে কি পি অফ, এটা ডি মর্গানের সূত্রের সাহায্যে পাবো এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বাই, আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস পিবি। তাহলে আমরা লবটাকে লিখতে পারবো 1 মাইনাস পি এ ইউনিয়ন বি। কারণ কি, যে আমাদের হাতে কি ফর্মুলা আছে, আমাদের হাতে ফর্মুলা আছে কি, যে পি এ, আমাদের হাতে ফর্মুলা আছে পি এ প্লাস পি এ কমপ্লিমেন্ট সমান 1। আমাদের হাতে এই ফর্মুলাটা আছে। তাহলে এটাকেও তাহলে আমরা ওই একই ফর্মুলায় লিখতে পারলাম, যে পি এ ইউনিয়ন বি প্লাস পি, বারবার পিটা অন্যরকম হয়ে যাচ্ছে, পি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান 1। এটা আমরা এই ফর্মুলা দিয়ে লিখতে পারবো। তাহলে বাই 1 মাইনাস পিবি। তাহলে 1 মাইনাস পি এ ইউনিয়ন বির ফর্মুলা হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি বাই 1 মাইনাস পিবি। তাহলে এবারে এই যে মানগুলো দেওয়া আছে, ওই মানগুলো এখানে বসালে আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো এবার আমাদের এই অঙ্কে কি কি দেওয়া আছে। পি এর মান দেওয়া আছে 5 এর 13, পিবির মান 6 এর 13, পি এ ইউনিয়ন বি 7 এর 13। তাহলে পি এ কমপ্লিমেন্ট গিভেন বি এর মান নির্ণয় করতে হবে। পি এ কমপ্লিমেন্ট গিভেন বি, এর ফর্মুলা পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি বাই পিবি। এবার যদি আমরা ভেন ডায়াগ্রাম আঁকি, ভেন ডায়াগ্রামে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা কোন জায়গাটা দেখাচ্ছে দেখি। এটা ধরলাম এ, এটা বি, বি সেট, এটা এ, এটা বি। তাহলে এবার আমরা দেখব যে ভেন ডায়াগ্রামে এইটা কোন জায়গাটা আসছে। তো এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে, এবং মানে ইন্টারসেকশন মানে এবং বি এর মধ্যে। তাহলে এর বাইরে এবং বির মধ্যে, তাহলে এর বাইরে বির মধ্যে এই জায়গাটা পড়ছে। তাহলে আমরা এই জায়গাটাকে লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে দেখো যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে গিয়ে পুরো সবটা এ ইউনিয়ন বির আবার মান আমার মানে পি অফ এ ইউনিয়ন বির মানও অঙ্কে দেওয়া আছে। তাহলে এ ইউনিয়ন বি মানে কি হবে, এ ইউনিয়ন বি মানে এই পুরো সবটা হলো। তাহলে সমান আমরা তাহলে লিখতে পারি কি, আমরা লিখতে পারি এ ইউনিয়ন, এটা কিন্তু ভালো করে দেখতে হবে, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে এ কোনটাকে বোঝাচ্ছে, এ বোঝাচ্ছে তোমার এই জায়গাটাকে বোঝাচ্ছে এ, তাহলে এই জায়গাটা এ, তার সঙ্গে যদি এটা নেওয়া হয়, তার সঙ্গে এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা এ, আর এই জায়গাটা হচ্ছে এই। তাহলে প্রথমটা হচ্ছে যেটা দাগ দিলাম সেটা এ, আর তার পরেরটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে এই দুটোকে ইউনিয়ন করলে আমরা এই পুরো সবটা পাচ্ছি। আবার দেখো যে এটা আর এটা হচ্ছে কি ডিসজয়েন্ট সেট,
ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেটের বাংলা কি? বিচ্ছিন্ন সেট। বিচ্ছিন্ন সেট। তাহলে আমরা কি লিখতে পারি? পি এ ইউনিয়ন বি সমান পি এ। তো তখন ইউনিয়নের জায়গায় প্লাস হয়ে যাবে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে আমরা কি পাবো? পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর মান তাহলে কত হবে? আমরা তাহলে মানগুলো বসিয়ে দিচ্ছি। পি এ ইউনিয়ন বির মান 7-13 মাইনাস পি এর মান 5-13, এগুলো বিয়োগ দিলে পাবো 2-13। তাহলে এই মানটা কি আমরা এবার এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এর মানটা কত পেলাম? এই যে 2-13 পেলাম। 2-13 বাই পিবির মান কত দেওয়া আছে? এই যে 6-13 বসিয়ে দিলাম। তাহলে কাটাকুটি করলে হচ্ছে 1/3। আমাদের এবার কি দেওয়া আছে? যে পি এ ইকুয়াল টু 0.3, পি বি বাই এ 0.1। আর আমাদের কার মান নির্ণয় করতে হবে? নির্ণয় করতে হবে পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। একে বা একে লেখা হয় কি? এই দুটো হচ্ছে একই জিনিসকেই প্রকাশ করে, সেটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। তাহলে আমাদের এর মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে পি বি গিভেন এ, এটা আমরা কি পাই? ফর্মুলা পি বি ইন্টারসেকশন এ বাই পি এ। তাহলে অর পি বি গিভেন এ এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 0.1 ইকুয়াল টু পি বি ইন্টারসেকশন এ বাই পি এর আমাদের মান দেওয়া আছে 0.3। তাহলে আমরা পাবো পি বি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু 0.03। এইবার দেখো, আমরা যদি ভেন ডায়াগ্রাম আঁকি তাহলে এ ইন্টারসেকশন বিটা ভেন ডায়াগ্রামে কোন জায়গাটা দেখাবে? ধরলাম এটা এ, এটা বি। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এর মধ্যে এবং বি এর বাইরে। তার মানে সেটা এর মধ্যে বি এর বাইরে, তার মানে এটা এখন এই জায়গাটা বোঝাবে। এই যে এটা এই জায়গাটা বোঝাবে। তাহলে দেখো যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার সঙ্গে ইউনিয়ন, এই জায়গাটা কত? এই জায়গাটা হচ্ছে এই যে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি করলে আমরা কি পাবো? এ সেটটা পাবো। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে পি, এবার দেখো যে এটা আর এটা হচ্ছে ডিসজয়েন্ট সেট বা বিচ্ছিন্ন সেট। তাহলে আমরা লিখতে পারবো পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ইউনিয়নের জায়গায় আমরা প্লাস লিখব, পি এ ইন্টারসেকশন বি সমান পি এ। और पी ए इंटरसेक्शन बी कमप्लीमेंट प्लस पी ए इंटरसेक्शन बीर আমরা ভ্যালু পেয়েছি 0.3 ইকুয়াল টু পি এর মান আমাদের দেওয়া আছে অঙ্কে, সেটাও 0. সরি এটা হচ্ছে 0.03।
আর পি এর মান দেওয়া আছে 0.3, তাহলে পি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান পাবো 0.3 মাইনাস 0.03 সমান 0.27, এটাই অ্যান্সার। একটি ঝোঁকশূন্য ছক্কা 3 বার নিক্ষেপ করা হলো। প্রথমবার নিক্ষেপে 5 পাওয়া গেল। 3 বার নিক্ষেপ করে মোট 16 পাওয়ার শর্তাধীন সম্ভাবনাটি কি হবে? তাহলে এখানে অঙ্কটা কি বলেছে, প্রথমবার নিক্ষেপে 5 পড়েছে, এই শর্তে 3 বার নিক্ষেপ করে প্রাপ্ত সংখ্যাগুলির যোগফল 16 হওয়ার শর্তাধীন সম্ভাবনা। এখানে সমসম্ভব পরীক্ষাটা কি ধরা হচ্ছে, একটি ছক্কা 3 বার নিক্ষেপ করা হয়েছে, এটাকে আমরা ধরলাম সমসম্ভব পরীক্ষা। আর দুটো ঘটনা এ ও বি কে আমরা বললাম প্রথমবার নিক্ষেপে 5 পড়েছে, তাকে আমরা বললাম এ ঘটনা। আর 3 বার নিক্ষেপ করে মোট সংখ্যাগুলির যোগফল 16 হবে, তাকে আমরা ধরলাম বি ঘটনা। এবার তাহলে আমাদের দেখতে হবে যে এ ঘটনার নমুনা দেশে মোট কতগুলি নমুনা বিন্দু থাকবে। তো প্রশ্নে আমরা ধরেছি এ ঘটনাটি হলো প্রথমবার নিক্ষেপে 5 পাওয়া গেছে, তাহলে যেহেতু প্রথমবার নিক্ষেপে 5 পাওয়া গেছে, তাহলে এখানে কটা ফলাফল আমরা পাবো? একটাই ফলাফল পাবো, কারণ আমরা ধরে নিয়েছি যে এখানে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা 5 পাওয়া যাবে। দ্বিতীয়বার আর তৃতীয়বার নিক্ষেপে কি হবে কিছু বলা নেই, কারণ একটা ছক্কাকে আমরা 3 বার নিক্ষেপ করেছি। তাহলে এ ঘটনার ক্ষেত্রে প্রথমবার পেয়েছি 5, ওটার ফলাফল একটাই হবে। দ্বিতীয়বার নিক্ষেপে আমরা 1 থেকে 6 পর্যন্ত পেতে পারতাম, সেখানে 6টা ফলাফল হবে। তৃতীয়বার নিক্ষেপেও আমরা 1 থেকে 6 পর্যন্ত পেতে পারতাম, সেখানে 6খানা ফলাফল হবে। তাহলে মোট ফলাফল হচ্ছে 36টা। তার মানে এ ঘটনার নমুনা দেশে মোট 36টা নমুনা বিন্দু থাকতে পারে। তাহলে দেখো যে এ ঘটনার নমুনা দেশটা আমি লিখেছি, এই যে 5 1 1, তার মানে প্রথমবার নিক্ষেপে পড়েছে 5, দ্বিতীয়বার নিক্ষেপে পড়লো 1, তৃতীয়বার নিক্ষেপেও পড়লো 1। তেমনি আরেকটা নমুনা বিন্দু কি হবে, প্রথমবার নিক্ষেপে প্রশ্নে বলে দিয়েছে যে 5ই পড়বে, ধরলাম দ্বিতীয়বার নিক্ষেপে 1, তৃতীয়বার নিক্ষেপে 2। এরকমভাবে যতগুলো ফলাফল হতে পারে আমি এখানে লিখে রেখেছি। দেখো মোট ফলাফল তোমরা গুনে দেখো এতগুলোই আসবে। এবার আমরা নির্ণয় করব এ ইন্টারসেকশন বি, এই ঘটনার নমুনা দেশটা কি হবে। তো এটার অর্থ কি, যে প্রথমবার নিক্ষেপে 5 পড়বে এবং 3 বার নিক্ষেপে মোট 16 পাওয়া যাবে, কারণ এটা ইন্টারসেকশন আছে। ইন্টারসেকশন মানে কি বোঝায়, এবং, তার মানে প্রথমবার নিক্ষেপে 5 পড়বে এবং 3 বার নিক্ষেপ করে মোট 16 পাওয়া যাবে। তাহলে এই ঘটনার নমুনা দেশ কি হবে তোমরা এখান থেকেই দেখতে পারো যে যে সেটা কি কি আসতে পারে। একটা আসতে পারে এইটা 5 5 6, 5 আর 5 10 আর 6 16। আসতে পারে এইটা 5 6 5, মানে প্রথমবার নিক্ষেপে আসবে 5 এবং 3 বার নিক্ষেপে আসবে 16। তো তোমরা দেখো যে আর কোনো নমুনা বিন্দু এখান থেকে পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি কি কি নমুনা বিন্দু, 5 5 6 আর 5 6 5।
হলো। তাহলে এবার আমরা অঙ্কটা দেখব কি বলছে। প্রথমবার নিক্ষেপে 5 পড়েছে, এই শর্তে 3বার নিক্ষেপ করে প্রাপ্ত সংখ্যাগুলির যোগফল 16 হবে। তাহলে আমরা কি করব, পি বি বাই এ। আমরা পরের ঘটনাটা কাকে লিখি, যে ঘটনাটি ঘটে গেছে সেই শর্তে, যে ঘটনাটা ঘটে গেছে সেই শর্তে তাকে আমরা পরে লিখি। আর এখানে কাকে লিখি, এখানে লিখি হচ্ছে যে ঘটনার শর্তাধীন সম্ভাবনাটা নির্ণয় করতে হবে। এর কি ফর্মুলা, পি বি ইন্টারসেকশন এ বাই পি এ সমান আমরা কি লিখতে পারি, এন বি ইন্টারসেকশন এ বাই এন এ। তো এই কথাটার কি অর্থ, এই লাইনটার অর্থ হচ্ছে যে বি ইন্টারসেকশন এ, এই ঘটনার নমুনা দেশে মোট কটা নমুনা বিন্দু আছে, আর এই লাইনটার অর্থ হচ্ছে এ ঘটনার নমুনা দেশে কতগুলি নমুনা বিন্দু আছে। তাহলে দেখো যে বি ইন্টারসেকশন এ এর নমুনা দেশে আমরা কটা নমুনা বিন্দু পেয়েছি, একটা দুটো। আর এন এ মানে এ ঘটনার নমুনা দেশে আমরা কটা নমুনা বিন্দু পেয়েছি, এই যে 36টা। তার মানে উত্তর হলো 1/18। একটি পরিবারে 3 জন শিশু আছে, প্রথম শিশু বা বালক হবে, এই শর্তে 3 জন শিশুই বালক হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে সমসম্ভব পরীক্ষাটিকে ধরলাম। একটা পরিবারে 3 জন শিশু আছে, একে আমরা ধরলাম সমসম্ভব পরীক্ষা। এই সমসম্ভব পরীক্ষার অধীনে এ ঘটনাটাকে আমরা ধরলাম প্রথম শিশু বালক হবে, তাকে আমরা ধরলাম এ ঘটনা। আর 3 জন শিশুই বালক হবে, একে আমরা ধরলাম বি ঘটনা। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে পি বি বাই এ। তো এই লাইনটার কি মানে একটু বলে দিই, যে আমাদের বি ঘটনার শর্তাধীন সম্ভাবনা নির্ণয় করতে হয় এ ঘটনার শর্তে। এটা থেকে কি শর্তে, তার মানে আমাদের বি ঘটনার শর্তাধীন সম্ভাবনা নির্ণয় করতে হবে এ ঘটনা ঘটে গেছে এই শর্তে। তাহলে এর কি ফর্মুলা হয়, এর ফর্মুলা হয় পি বি ইন্টারসেকশন এ বাই পি এ সমান, একে আমরা লিখতে পারি এন বি ইন্টারসেকশন এ বাই এন এ। এবার আমাদের তাহলে দেখতে হবে যে এই ঘটনাগুলোতে কতগুলো নমুনা বিন্দু আছে। এবার তাহলে আমরা দেখব যে এই যে সমসম্ভব পরীক্ষাটা, এই সমসম্ভব পরীক্ষায় কতগুলি নমুনা বিন্দু থাকতে পারে। দেখো তাহলে আমাদের বলেছে একটা পরিবারে কজন শিশু আছে, 3 জন আছে শিশু। তাহলে প্রথম শিশু হতে পারে বয় অথবা গার্ল, দ্বিতীয় শিশু হতে পারে বয় অথবা গার্ল, এখান থেকে তৃতীয় শিশু হতে পারে বয় অথবা গার্ল। এখান থেকেও দেখো তৃতীয় শিশু হতে পারে বয় অথবা গার্ল, এখান থেকেও দ্বিতীয় শিশু হতে পারে বয় অথবা গার্ল, এখান থেকে তৃতীয় শিশু বয় গার্ল।
অথবা এখান থেকেও তৃতীয় শিশু হতে পারে বয় অথবা গার্ল। আমরা এখান থেকেই এই যে সমসম্ভব পরীক্ষাটা তার যে নমুনা দেশ আমরা সেটা খুব সহজে পেয়ে যাব। দেখো আমরা কি করে পাচ্ছি, দেখো এই যে বি 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 এই যে হলো, তারপরে হচ্ছে বয় বয় গার্ল হলো, তারপরে যে বয় গার্ল বয় এই যে বয় গার্ল বয়, তারপরে বয় গার্ল গার্ল এই যে বি জি জি, তারপরে হচ্ছে গার্ল বয় বয় গার্ল বয় বয়, তারপরে গার্ল বয় গার্ল গার্ল বয় গার্ল, তারপরে হবে গার্ল গার্ল বয়, তারপরে গার্ল গার্ল গার্ল। তাহলে আমরা সমসম্ভব পরীক্ষার নমুনা দেশ পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে এই যে সমসম্ভব পরীক্ষা আমরা বলেছিলাম যে একটা পরিবারে 3 জন শিশু যদি হয় তাহলে এটা হচ্ছে সেই সমসম্ভব পরীক্ষার নমুনা দেশ। আমাদের দেখতে হবে যে আমরা যে এ ঘটনা আর বি ঘটনা কথা বলেছি তার নমুনা দেশে কি কি থাকতে পারে। তাহলে এ ঘটনা বলছে প্রথম শিশু কি হবে, ওই বালক হবে। তাহলে প্রথম শিশু যদি বালক হয় তাহলে দেখো যে আমরা এই যে সমসম্ভব পরীক্ষার ওই নমুনা দেশ পেয়েছিলাম, এই নমুনা দেশ থেকেই আমরা এই দুটো ঘটনার যে নমুনা বিন্দুগুলো পেয়ে যাব। তাহলে এ ঘটনার কি বলছে প্রথম শিশু কি হবে, ওই বালক হবে। তাহলে প্রথম শিশু বালক দেখো এইটা আছে, এইটা এইটা এইটা, তাহলে আমরা এখান থেকেই পেয়ে গেলাম, এ ঘটনার নমুনা দেশে কি কি নমুনা বিন্দু থাকতে পারে। এবার আমাদের নির্ণয় করতে হবে এ ইন্টারসেকশন বি। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে প্রথম শিশু বালক হবে এবং তিনজন শিশুই বালক হবে। তাহলে এর নমুনা দেশ আবার আমরা এ থেকে পেয়ে যাব। তো এটার মানে কি আরেকবার বলি, প্রথম শিশু বালক এবং 3 জন শিশু বালক, তার মানে সেটা খালি এইটাই আসবে, প্রথম শিশু বালক এবং 3 জন শিশুই এই বালক হবে। তাহলে এবার দেখো যে এই দুটো ঘটনার আমরা ওই নমুনা দেশ পেয়ে গেছি। এ ইন্টারসেকশন বি এখানে কটা আছে নমুনা বিন্দু, একটাই আছে। আর এ ঘটনার নমুনা দেশে আমরা কটা পেয়েছি নমুনা বিন্দু, 4টে। তাহলে এর উত্তর হচ্ছে 1-এর 4। এবার আমরা পড়ব ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস বা স্বাধীন ঘটনা সমূহ। শর্তাধীন সম্ভাবনায় আমরা দেখেছি যে দুটি ঘটনা একে অপরকে প্রভাবিত করে। এই প্রভাবিত করার জন্য একটি ঘটনা ঘটার ফলে দ্বিতীয় ঘটনা ঘটার সম্ভাবনার পরিবর্তন হতো। কিন্তু এমনও তো হতে পারে ঘটনা দুটি এমন যাতে দুটি ঘটনা একে অপরকে প্রভাবিত না করে, অর্থাৎ একটা ঘটনা ঘটুক বা না ঘটুক দ্বিতীয় ঘটনা ঘটার সম্ভাবনা একই রকম থাকবে। অর্থাৎ প্রথম ঘটনাটা যদি ঘটে এই শর্তে দ্বিতীয় ঘটনা ঘটার সম্ভাবনা যা হবে, প্রথম ঘটনাটি যদি নাও ঘটে তাহলে সেই দ্বিতীয় ঘটনা ঘটার সম্ভাবনা একই থাকবে। এই রকম ঘটনাগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস বা স্বাধীন ঘটনা সমূহ। তাহলে একটু দেখে নি যে পি এ গিভেন বি, এই গিভেন বি মানে হতো বি ঘটনাটা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার, এই শর্তে এ ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনা। আর শুধু পি এ মানে বোঝাচ্ছে এ ঘটনা ঘটার সম্ভাবনা। এখানে
এখানে পিএ মানে এ ঘটনা ঘটার সম্ভাবনা, তাতে অন্য ঘটনা ঘটুক বা না না ঘটুক সেটা পি এর মধ্যে অন্তর্গত নয়। কিন্তু পি এ গিভেন বি, এই কথাটার অর্থ হচ্ছে যে বি ঘটনাটা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা। তো ঘটনা দুটি যদি মানে ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কি হবে, দেখো এই কন্ডিশনটা হবে, যেটা আমি আগেই বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বা স্বাধীন ঘটনার ক্ষেত্রে দুটি ঘটনা এমন যে যে বি ঘটনাটা যদি ঘটে, বি ঘটনাটা যদি ঘটে সেক্ষেত্রে এ ঘটনা ঘটার মানে শর্তাধীন সম্ভাবনাকে আমরা লিখতাম কি, পি এ গিভেন বি। এই কথাটার অর্থ হচ্ছে যে বি ঘটনাটা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনা। কিন্তু ঘটনা দুটি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে বি ঘটনাটা ঘটুক বা না ঘটুক এ ঘটনা ঘটার সম্ভাবনা একই থাকবে। অর্থাৎ তাকে আমরা লিখতে পারতাম পি এ গিভেন বি ইকুয়াল টু পি এ। অর্থাৎ বি ঘটনাটা ঘটলে এ ঘটনা ঘটার সম্ভাবনা হবে এটা, আর বি ঘটনাটা যদি না ঘটে তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা হবে এইটা। তো যেহেতু যেহেতু এ ও বিকে আমরা বলছি কি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ঘটনাসমূহ, তাই এ ঘটনা ঘটার সম্ভাবনা বি ঘটনা ঘটার উপর নির্ভর করে না, তার এই শর্ত। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি এ ইন্টারসেকশন বি বাই পিবি সমান কি আসছে, পি এ। অর্থাৎ অর্থাৎ পি এ ইন্টারসেকশন বি সমান আমরা লিখতে পারি পি এ ইন্টু পিবি। তাহলে এটাই হচ্ছে দুটো ঘটনা যদি পরস্পর স্বাধীন হয় তার এই শর্ত। এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন হলে এ কমপ্লিমেন্ট ও বি পরস্পর স্বাধীন হবে, এ ও বি কমপ্লিমেন্ট পরস্পর স্বাধীন হবে, এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট পরস্পর স্বাধীন হবে। এবার এক এক করে আমরা এগুলো প্রমাণ করব। প্রথমে আমরা প্রমাণ করছি যে এ কমপ্লিমেন্টের সাথে বি পরস্পর স্বাধীন হবে। তাহলে আমাদের এখানে কি তথ্য দেওয়া আছে, তথ্য দেওয়া আছে যে এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন। তাহলে আমরা জানি যে এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন কখন হবে, যখন পি এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু পিবি। তার মানে এটা আমাদের অঙ্কে দেওয়া আছে, কারণ এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন বলে দিয়েছে। পরস্পর স্বাধীন হলে আমরা এটা পাই। এবার দেখো যে আমরা যদি ভেন ডায়াগ্রামটা আঁকি তাহলে ধরছি এটা এ আর এটা বি। তাহলে এটা যদি পরস্পর স্বাধীন দেখাতে হয় তাহলে আমাদের দেখাতে হবে যে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান পি এ কমপ্লিমেন্ট ইন্টু পিবি, এটা আমাদের দেখাতে হবে। তাহলে এবার আমরা দেখি যে এই জায়গাটা এখানে কোথায় বোঝায়, এই ভেন ডায়াগ্রামে এটা কোথায় বোঝায়। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি বোঝায়, এর বাইরে। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি মানে এর বাইরে এবং বি এর মধ্যে। তার মানে স্বভাবতই তাহলে সেটা এই জায়গাটা বোঝাচ্ছে যে এর বাইরে এবং বি এর মধ্যে। তাহলে এই জায়গাটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। আর 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 এই জায়গাটা কি হচ্ছে,
এই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটা এ ইন্টারসেকশন বি হচ্ছে কোন জায়গাটা, এই জায়গাটা। আচ্ছা তাহলে দেখো যে এটার আর এটা একসঙ্গে করলে আমরা মানে কাকে ফিরে পাবো, বি কে। তাহলে আমরা লিখতে পারি কি, বি সমান এই যে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তো তো তোমরা দেখোই যে ছবি থেকে দেখা যাচ্ছে কি যে এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে কোনো কমন অংশ নেই। তার মানে এটা আর এটা হচ্ছে, এটা আর এটা হচ্ছে কি পরস্পর বিচ্ছিন্ন সেট, পরস্পর বিচ্ছিন্ন সেট। কেন কি, কারণ এদের মধ্যে কোনো কমন অংশ নেই। তাহলে আমরা আগে কি পড়েছি একটুখানি আমরা মনে করি, যে পি অফ এ ইউনিয়ন বি, যদি এ আর বি যদি পরস্পর বিচ্ছিন্ন সেট হতো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারতাম কি পি এ প্লাস পিবি। কখন আমরা লিখতে পারতাম, যদি এ আর বি কি হতো, ডিসজয়েন্ট সেট হতো, ডিসজয়েন্ট সেট। এর বাংলাটা কি, বিচ্ছিন্ন সেট। এটা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি কি পিবি সমান পি এ ইন্টারসেকশন বি। এই যে ইউনিয়ন আছে এর জায়গায় আমি কি লিখে দেবো, প্লাস। ইউনিয়নের জায়গায় আমরা প্লাস লিখে দিলাম। কেন লিখলাম, কারণ এটা আর এটা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন সেট। কারণ আমরা এই ভেন ডায়াগ্রাম থেকে দেখতেই পাচ্ছি যে এদের মধ্যে কোনো কমন অংশ নেই। তাহলে এটা লিখতে পারি পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে অর তাহলে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি সমান কি হবে, সমান হবে পিবি মাইনাস এই যে এটা, এই পার্টটা কি হলো, এদিকে চলে গেল। তাহলে কি হলো, পি এ ইন্টারসেকশন বি। আবার দেখো যে আমাদের প্রশ্নে অলরেডি কি দেওয়া আছে, যে এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন, ওটা অঙ্কতেই দেওয়া আছে। তার মানে আমরা এই সূত্রটা এখন আমরা মানে এই ব্যবহার করছি। তাহলে কি পাচ্ছি, অর পিবি মাইনাস এর জায়গায় লিখে দেবো পি এ ইন্টু পিবি সমান আমরা কি পাচ্ছি, সমান আমরা পাচ্ছি পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এবার তাহলে কি হচ্ছে, এবার তাহলে আমরা এখানেও পিবি তাহলে আমরা পিবি কমন নিলাম। তাহলে কি পড়ে থাকছে হচ্ছে 1 মাইনাস পিএ সমান আমরা লিখছি পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। আবার দেখো যে আরেকটা জিনিস বলি, যে ধরো এটা হচ্ছে কি সার্বিক সেট এস বা মানে ইউনিভার্সাল সেট। তাহলে এটা যদি এ হয় তাহলে এর বাইরেরটা আমরা বলতে পারবো এ কমপ্লিমেন্ট। তাহলে আগের মতো এ আর এ কমপ্লিমেন্ট হচ্ছে বিচ্ছিন্ন সেট বা ডিসজয়েন্ট সেট। তাহলে আমরা এস কে লিখতে পারবো এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পিএস সমান পিএ প্লাস, কারণ এরা যেহেতু পরস্পর ডিসজয়েন্ট আমরা ইউনিয়নের জায়গায় প্লাস লিখে দেবো পি এ কমপ্লিমেন্ট।
আবার আমরা জানি যে কি পিএস এর মান কত হয় 1 হয় সমান পিএ প্লাস পিএ কমপ্লিমেন্ট তাহলে এই যে 1 মাইনাস পিএ সমান আমরা কত লিখতে পারি সমান লিখতে পারি আমরা পি এ কমপ্লিমেন্ট তাহলে তাহলে অর পিবি ইন্টু এইটার জায়গায় আমরা এখন কত লিখব পি এ কমপ্লিমেন্ট সমান পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তাহলে আমাদের একটা অংশ প্রমাণ হয়ে গেল আমরা যেমনভাবে এই প্রমাণটা করলাম ঠিক একটু চেষ্টা করলে তোমরা বাড়িতে এই প্রমাণটা করতে পারবে এখন আমরা এই প্রমাণটা করছি তো আমাদের কি দেওয়া আছে যে এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন তার মানে আমরা লিখতে পারবো পি এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু পিবি আমাদের যদি এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্টকে পরস্পর স্বাধীন দেখাতে হয় তাহলে আমাদের দেখাতে হবে যে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান পি এ কমপ্লিমেন্ট ইন্টু পি বি কমপ্লিমেন্ট এবার দেখো যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট এটা কোন সূত্রের সাহায্যে এটা হচ্ছে ডিমর্গ্যান সূত্রের সাহায্যে ডিমর্গ্যানের সূত্রের সাহায্যে আবার দেখো যে এ ইউনিয়ন বি তার সঙ্গে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট করলে কি হয় এস হয় এস মানে কি ওই সার্বিক সেট তাহলে কি হচ্ছে এটা আর এটা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন সেট তাহলে আমরা কি তাহলে এখান থেকে লিখতে পারবো পি এ ইউনিয়ন বি আর এই ইউনিয়নের জায়গায় আমরা আমাদের প্লাস হয়ে যাবে পি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান 1 তাহলে আমরা লিখতে পারবো যে কি পি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস পি এ ইউনিয়ন বি তাহলে অর তাহলে দেখো এটার জায়গায় সেই ফর্মুলা ডিমর্গ্যানের ল যেটা আমরা প্রথমেই আলোচনা করলাম এটার জায়গায় লিখো পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস পি এ ইউনিয়ন বি এবার দেখো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি যে অর যে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস এবার দেখো এর ফর্মুলাটা আমরা কি লিখছি এর ফর্মুলাটা লিখছি পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি তাহলে সমান আমরা লিখতে পারি কি 1 মাইনাস পি এ মাইনাস পিবি প্লাস পি এ ইন্টারসেকশন বি সমান তাহলে লিখতে পারি 1 মাইনাস পি এ মাইনাস পিবি প্লাস এটার জায়গায় আমরা লিখব এইটা অ্যাপ্লাই করব কারণ আমাদের দেওয়া আছে যে এ ও বি ঘটনাদ্বয় কি পরস্পর ওই স্বাধীন ঘটনা তাহলে পি এ ইন্টারসেকশন বি কে আমরা লিখতে পারবো পি এ ইন্টু পিবি তাহলে লিখছি এখানে পি এ ইন্টু পিবি তাহলে এবারে সমান 1 মাইনাস পিবি আর দেখো এইখানেও পি এ
এখান থেকে আমরা PA কে আমরা কমন নিলাম, তাহলে কি হবে প্লাস, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, প্লাস PA ইন্টু 1 মাইনাস PB। আচ্ছা দাঁড়াও, এখানে চিহ্নটা প্লাস হবে না, এখানে চিহ্নটা আমরা কি নেব, মাইনাস নেব। আমরা এখানে চিহ্নটা মাইনাস নেব, মাইনাস পেয়ে, তাহলে এখান থেকে আর এখান থেকে আমরা PA কে কমন নিলাম, তাহলে এটা ইন্টু এটা করলে আমরা পাবো এইটা, আর এটা ইন্টু তারপরেরটা, মানে মাইনাসে মাইনাসে প্লাস হলে আমরা এই টার্মটা পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, এখানেও 1 মাইনাস PB পেলাম, এখানেও 1 মাইনাস PB, 1 মাইনাস PB, তাহলে আমরা 1 মাইনাস PB কে কমন নিলাম, তাহলে কি হচ্ছে 1 মাইনাস PB যদি কমন যায়, তাহলে আমরা প্রথমটা থেকে পড়ে থাকবে 1 মাইনাস PA হলো। আমি একটু আগেই দেখালাম যে এটাকে লেখা যায় PB কমপ্লিমেন্ট হিসাবে, আর এটাকে লেখা যায় PA কমপ্লিমেন্ট হিসাবে। তাহলে আমরা পেলাম যে PA কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট সমান PA কমপ্লিমেন্ট ইন্টু PB কমপ্লিমেন্ট। তার মানে আমরা বলতে পারবো A ও B ঘটনাদ্বয় যদি পরস্পর স্বাধীন হয়, তাহলে A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্টও পরস্পর স্বাধীন হবে। আমাদের কিন্তু এই তিনটে জিনিস মানে মাথায় রাখতে হবে। ধরি ABC হচ্ছে কি এনি 3 ইভেন্টস, ধরি ABC এনি 3 ইভেন্টস সে তারা স্বাধীন হতে পারে অথবা শর্তাধীন হতে পারে। দেখো আমাদের কি ফর্মুলা পাওয়া যায়, যে PA ইন্টারসেকশন B ইন্টারসেকশন C সমান কি হয়, PA ইন্টু PB গিভেন A ইন্টু PC গিভেন A ইন্টারসেকশন B। আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো যদি অনেকের মনে হতে পারে যে এই ফর্মুলাটা কি করে আসছে, একদম প্রমাণটা খুবই সহজ প্রমাণ। এই দেখো, সমান আমরা এখানে লিখছি, এটা PA লিখে দিলাম, ইন্টু আমরা এটাকে লিখতে পারি কি B ইন্টারসেকশন A বাই PA। কারণ কি, যে যেটা মানে ওই পরে থাকে সেটা নিচে আসে, ইন্টু এটা কি হবে, এটা হবে PC ইন্টারসেকশন A ইন্টারসেকশন B বাই নিচে আসবে PA ইন্টারসেকশন B। তাহলে কি হচ্ছে, তাহলে দেখো যে এই P এর সঙ্গে PA কাটছে, PB ইন্টারসেকশন এর সঙ্গে PA ইন্টারসেকশন B কাটাকুটি হচ্ছে, কারণ আমরা জানি যে A ইন্টারসেকশন B আর B ইন্টারসেকশন A এই দুটো একই বোঝায়। তাহলে কি হলো, যে এই যে এইটাই আমাদের মানে থেকে গেল। দেখো এবারে যদি অনেকগুলো হয়, ধরো PA1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইন্টারসেকশন A4 ইন্টারসেকশন করে করে N অবধি আছে, তাহলে এর ফর্মুলাটা কি হবে, দেখো আমরা তাহলে লিখছি PA1 ইন্টু PA2 গিভেন A2 মানে আগে অবধি, A2 আগে কে আছে A1 ইন্টু PA3 গিভেন A3 আগে অবধি, মানে হচ্ছে A1 ইন্টারসেকশন A2। এবার কি করব,
তাহলে A1 গেল, A2 গেল, A1 গেল, A2, A3। এবার আসবে পি A4 গিভেন A4 এর মানে আগে অবধি, মানে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3। এবার যদি আমরা আরো করি, মানে আমি করছি তোমাদের মানে বোঝার জন্য ফর্মুলাটা। এবার আমরা করছি ইন্টু পি A1 A2 A3 A4 গেল, এবার আমরা করছি A5 গিভেন, তাহলে কি হবে এখানে A5 এর আগে অবধি, মানে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইন্টারসেকশন A4। তাহলে এরকম করে করে চলবে কত অবধি, এন অবধি চলবে। তাহলে ইন্টু কি হবে পি এন গিভেন কি হবে এন এর আগে অবধি, মানে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন করে করে AN-1। আচ্ছা, তাহলে এর কি মানেটা হয় একটু আমি বলে দিই, যে পি A1 হলো পি A2 গিভেন A1 মানে কি, A1 ঘটে গেছে এই শর্তে A2 ঘটনা ঘটার সম্ভাবনা। এটা মানে কি, এটা মানে হচ্ছে A1 এবং A2 এই দুটো ঘটনা ঘটে গেছে এই শর্তে A3 ঘটনা ঘটার সম্ভাবনা। এটা মানে কি, এটা মানে হচ্ছে A1 এবং A2 এবং A3 এই তিনটে ঘটনা একসঙ্গে ঘটে গেছে এই শর্তে A4 ঘটনা ঘটার সম্ভাবনা। ঠিক তেমনিভাবে এইটা কি হবে, যে A1 A2 A3 A4 এই ঘটনাগুলো একসঙ্গে ঘটে গেছে এই শর্তে A5 ঘটনা ঘটার সম্ভাবনা। এইবার দেখো যে ঘটনাগুলো যদি মানে শর্তাধীন না হয়ে যদি স্বাধীন ঘটনা হতো, মানে যে এই যে মানে পরস্পর স্বাধীন ঘটনা যদি হতো, মানে যদি A1 A2 করে করে AN অবধি যদি কি হতো, যদি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতো, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট মানে কি পরস্পর স্বাধীন ঘটনা যদি হতো, তাহলে তাহলে এর ফর্মুলাটা কি আসতো তখন দেখো। তাহলে এটা যেমন আছে তেমন লিখে দিলাম পি A1, তখন এবার আমরা এটাকে কি লিখতে পারতাম ইন্টু পি A2, কারণ যেহেতু তারা মিউচুয়ালি মানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তখন কি হবে যে A2 ঘটনা ঘটার সম্ভাবনা A1 ঘটনা ঘটার উপর নির্ভর করতো না, তখন তাহলে আমরা একে লিখতে পারতাম পি A2 হিসাবে। তেমনি এটাকেও লিখতে পারতাম পি A3 হিসাবে, কারণ তখন A3 ঘটনা ঘটার সম্ভাবনা A1 A2-র উপর নির্ভর করতো না। তাহলে এমনিভাবে আমরা লিখতে পারতাম পি AN। A 5 বারের মধ্যে 4 বার, B 4 বারের মধ্যে 3 বার এবং C 3 বারের মধ্যে 2 বার গুলি ছুড়লে সেই গুলি লক্ষ্যভেদ করতে পারে। তারা একসঙ্গে এক ঝাঁক গুলি ছুড়ল, অন্তত 2টি গুলি লক্ষ্যভেদ করার সম্ভাবনা কত। এখানে একটা জিনিস সহজেই বোঝা যাচ্ছে যে এর গুলি লক্ষ্যভেদ করার সম্ভাবনা কখনোই B বা C এর গুলি লক্ষ্যভেদ করার সম্ভাবনার উপর নির্ভর করবে না। অতএব এখানে A B Cর গুলি লক্ষ্যভেদ করার ঘটনাগুলো পরস্পর স্বাধীন ঘটনা। তাহলে আমরা এখানে PA দিয়ে বলছি এর গুলি লক্ষ্যভেদ করার সম্ভাবনা, সেটা অঙ্কে কত দেওয়া আছে 4/5। একইভাবে PB হচ্ছে B এর গুলি লক্ষ্যভেদ করার সম্ভাবনা, সেটা মান 3/4 এবং PC দিয়ে আমরা বলছি C এর গুলি লক্ষ্যভেদ করার সম্ভাবনা, সেটার মান অঙ্কে কত দেওয়া আছে 2/3। তাহলে PA কমপ্লিমেন্ট কত হবে, আমরা জানি যে PA প্লাস PA কমপ্লিমেন্ট সমান 1 হয় সব সময়। তাহলে PA কমপ্লিমেন্টের মান হবে 1 -
4-এর 5 সমান 1-এর 5। একইভাবে আমরা পি বি কমপ্লিমেন্ট পি সি কমপ্লিমেন্ট গুলো নির্ণয় করলাম। তো এগুলো কি বোঝায়? এগুলো বোঝায় হচ্ছে এর গুলি লক্ষ্যভেদ না করার সম্ভাবনা, তেমনিভাবে এটা হচ্ছে বি এর গুলি লক্ষ্যভেদ না করার সম্ভাবনা, সি এর গুলি লক্ষ্যভেদ না করার সম্ভাবনা। এবারে তাহলে এরা যদি একত্রে এক ঝাঁক গুলি ছোড়ে তাহলে তাদের যে গুলিগুলো কিভাবে লক্ষ্যভেদ করতে পারে তার আমাদের একটা নমুনা দেশ তৈরি করা দরকার। দেখো যে এটা ধরলাম এর গুলি লক্ষ্যভেদ করলো, আর এর কমপ্লিমেন্ট দিয়ে বললাম এর গুলি লক্ষ্যভেদ করতে পারলো না। একইভাবে দিলাম এটা বি বি কমপ্লিমেন্ট, মানে বি দিয়ে হচ্ছে বি এর গুলি লক্ষ্যভেদ করবে, আর বি কমপ্লিমেন্ট মানে বি এর গুলি লক্ষ্যভেদ করতে পারবে না। একইভাবে এটা দিলাম সি, আর এটা দিলাম সি কমপ্লিমেন্ট। একইভাবে এইখানে দিলাম সি সি কমপ্লিমেন্ট, এইখানে দিলাম বি বি কমপ্লিমেন্ট। একইভাবে এইখানে দিলাম সি সি কমপ্লিমেন্ট, এইখানে দিলাম সি সি কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এবিসি যদি গুলি ছোড়ে তাহলে সেই গুলি মানে তার যে গুলি ছোড়ার পরীক্ষার ওই নমুনা দেশটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই নমুনা দেশটা কি হবে? আমরা তাহলে নমুনা বিন্দু গুলো লিখি। এই যে তাহলে আমরা নমুনা বিন্দুগুলো কি করে নেব? সেই একইভাবে আমাদের সেই নেওয়ার নিয়ম কি, এ বি সি। তাহলে নিলাম এ বি সি, তারপর কি এ বি সি কমপ্লিমেন্ট, এ বি সি কমপ্লিমেন্ট। তারপর নেব এইটাকে, এইটা কি করে আসছে? এ বি কমপ্লিমেন্ট সি, এ বি কমপ্লিমেন্ট সি। তারপর নেব এইটাকে, এইটা কি করে আসছে? এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। তারপর নেব এইটাকে, এইটা কি করে আসছে? এটাকে নেব, এটা নেওয়া বাকি আছে। এটা হবে এ কমপ্লিমেন্ট বি সি, তারপর আসবে এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট, তারপর আসবে এইটা কি করে আসছে? এইটা আসছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, তারপর আসছে এইটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। তাহলে এই যে এটা পেলাম, এটা হচ্ছে এ বি সি তিনজনে যদি গুলি ছোড়ে তাদের গুলি লক্ষ্যভেদ করবে কি করবে না সেই সমসম্ভব পরীক্ষার মানে সেই সমসম্ভব পরীক্ষার নমুনা দেশ। এবার কি বলছে? অন্তত দুটি গুলি লক্ষ্যভেদ করবে। তাহলে অন্তত যদি দুটি গুলি লক্ষ্যভেদ করে, অন্তত দুটি মানে দুটি গুলিও লক্ষ্যভেদ করতে পারে বা তিনটে গুলি লক্ষ্যভেদ করতে পারে। তাহলে আমরা তাহলে কোন কোন নমুনা বিন্দুকে নেব? এটাকে নেব, অন্তত দুটি গুলি লক্ষ্যভেদ করবে বলেছে। এটা নেব এইটা, তাহলে অন্তত দুটি গুলি লক্ষ্যভেদ করবে। তাহলে এবার দেখো, তাহলে এবার আমাদের কি বলছে যে অন্তত দুটি গুলি লক্ষ্যভেদ করার সম্ভাবনা কত হবে। তাহলে এবার আমরা করছি যে অন্তত দুটি গুলি লক্ষ্যভেদ করার সম্ভাবনা। তাহলে আমি আগেই বললাম যে এই যে এ বি সি এই ঘটনাগুলো হচ্ছে পরস্পর স্বাধীন ঘটনা। তাহলে অতএব অন্তত দুটি গুলি লক্ষ্যভেদ করার সম্ভাবনা কি হবে? পি এ বি সি প্লাস পি এ বি সি কমপ্লিমেন্ট। এই যেগুলো আমি আন্ডারলাইন করলাম সেগুলোকেই আমরা নিচ্ছি, পি এ বি কমপ্লিমেন্ট সি প্লাস পি এ কমপ্লিমেন্ট বি সি। তো যেহেতু এবিসি হচ্ছে পরস্পর স্বাধীন ঘটনা, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাহলে আমরা
এগুলোকে লিখতে পারবো পিএ ইন্টু পিবি ইন্টু পিসি একইভাবে। তাহলে দেখো যে যে এটাকে ভাঙলে আমরা কি পাই সেটা আমি নিচের লাইনে, এই যে এটাকে ভাঙলে আমরা এই যে এটা থেকে এইটা পেলাম, এইটা থেকে পেলাম এইটা, এইটা থেকে পেলাম এইটা, এটা থেকে পেলাম এটা। এটা আমরা কি করে ভাঙতে পারলাম, যেহেতু যেহেতু এ বি সি হলো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। তাহলে আমরা এবার আমরা এই যে মানগুলো আমরা কোত্থেকে পাবো, এই দেখো প্রথমে আমরা সব পিএ কমপ্লিমেন্ট, পিবি কমপ্লিমেন্ট মানগুলো সব পেয়েছি। এগুলো আমরা এখানে বসালেই উত্তরটা পেয়ে যাব। এবার আমরা পড়ব পূর্ণ সম্ভাবনার সূত্র, ল অফ টোটাল প্রবাবিলিটি। এখানে দেখো যে আমরা মনে করি এস কোনো একটি সমসম্ভব পরীক্ষার নমুনা দেশ এবং উক্ত পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট E1 E2 থেকে En হলো n সংখ্যক পরস্পর বিচ্ছিন্ন এবং সমগ্র ঘটনাসমূহ। তাহলে পরস্পর বিচ্ছিন্ন মানে কি, যে E1 E2 E3 En এর প্রত্যেকের যে ফলাফলগুলো পাওয়া যাবে কোনো দুটো ফলাফলের মধ্যেই কমন ফলাফল থাকবে না। আর সমগ্র ঘটনা সমূহ কাকে বলে, যে এই সমসম্ভব পরীক্ষার প্রতিটি পর্যবেক্ষণেই বা এই সমসম্ভব পরীক্ষাটি যতবার খুশি করা হোক না কেন E1 E2 E3 En এই ঘটনাগুলির মধ্যে এক বা একাধিক ঘটনা ঘটবে। এমন নয় যে এই পরীক্ষার কোনো একটা পর্যবেক্ষণে এমন একটা ঘটনা ঘটলো যেটা E1 E2 E3 এর মধ্যে কেউ নয়, তা হবে না। এবার বলছে যে কোনো একটা ঘটনা যেটা E1 E2 E3 En এই ঘটনাগুলোর সঙ্গে সংগঠিত হয়, অর্থাৎ এই ঘটনাটা এমন যে E1 E2 E3 En এই ঘটনাগুলো ঘটে গেছে, এই যে E1 E2 E3 En এই ঘটনাগুলি ঘটে গেছে, তারপরে এই ঘটনাটা ঘটছে। তাহলে সেই শর্তে E1 E2 E3 En এই ঘটনাগুলো ঘটে গেছে, এই শর্তে এ ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনা নির্ণয় করাই হলো পূর্ণ সম্ভাবনার সূত্র। তো এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। তো এই সূত্রটা কি করে আসছে সেটা আমি প্রমাণ করছি। কারণ কি, এই প্রমাণটা না জানলে তোমরা এই সূত্রটা কি করে আসছে মানে মনে রাখাটা একটু কষ্টকর হবে। তাহলে আমরা ধরছি যে এইটা ধরো যে সমসম্ভব পরীক্ষার নমুনা দেশ। তাহলে আমরা ধরে নিলাম এস হচ্ছে সমসম্ভব পরীক্ষার নমুনা দেশ, এবং ওই নমুনা দেশে আমরা কি বলছি যে E1 এটা আমরা ধরলাম E1 ঘটনা মানে এই ফলাফল আমরা মানে আমাদের কি বলেছে যে E1 E2 E3 En হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন, মানে এদের মধ্যে কোনো কমন অংশ আর থাকবে না। তাহলে দেখো আমরা সেভাবেই ডাকছি, এটা হলো E1, এটা E2, তো দেখেই বোঝা যাচ্ছে যে এদের মধ্যে কোনো কমন অংশ আমরা রাখিনি। এটা ধরলাম E3, এরকম করে করে আমরা এটা ধরলাম লাস্টেরটা En। আর কি বলেছে যে E1 E2 E3 En হচ্ছে গিয়ে সমগ্র ঘটনা। তাহলে দেখো যে আমরা এভাবেই মানে এঁকেছি যে E1 E2 E3 এই যে সমগ্র ঘটনা মানে আমরা দেখো E1 ইউনিয়ন E2 ইউনিয়ন E3 করে করে ইউনিয়ন En করলে আমরা কাকে পাচ্ছি, এস কে পাচ্ছি। যখন এই রকমটা হয় তখনই আমরা তাকে বলতে পারবো যে E1 E2 E3 En হচ্ছে সমগ্র ঘটনা। এবার দেখো আরেকটা ঘটনা কি বলছে, এ ঘটনা যেটা কিনা এইটাকে আমরা ধরলাম এ ঘটনা।
মানে এ এমন একটা ঘটনা যেটা E1 E2 E3 En এর সঙ্গে সংগঠিত হয়। তাহলে আমরা দেখো, তাহলে আমরা এখানে E1 E2 E3 En ঘটনাগুলি ঘটে গেছে, এই শর্তে এ ঘটনা ঘটার আমরা শর্তাধীন সম্ভাবনাটা নির্ণয় করছি, সেটাই এটা আসবে। তাহলে দেখো এই ছবি দেখে আমরা আমরা সহজেই বলতে পারবো যে এই অংশটাকে আমরা লিখতে পারবো, এই অংশটাকে আমরা লিখতে পারবো কি এ ইন্টারসেকশন E1, তেমনি ভাবে এই অংশটাকে আমরা লিখতে পারবো, এই অংশটাকে আমরা লিখতে পারবো কি এ ইন্টারসেকশন E2, তেমনি ভাবে এই অংশটাকে আমরা লিখতে পারবো, এই অংশটাকে আমরা লিখতে পারবো এ ইন্টারসেকশন E3, এটা হবে, এই অংশটাকে হবে এ ইন্টারসেকশন En। তাহলে দেখো যে আমরা এ কে লিখতে পারবো, এ কে লিখতে পারবো কি এ ইন্টারসেকশন E1 ইউনিয়ন এ ইন্টারসেকশন E2 ইউনিয়ন এ ইন্টারসেকশন E3 ইউনিয়ন করে করে চললো, ইউনিয়ন একদম লাস্টের পার্টটা এ ইন্টারসেকশন En। তাহলে দেখো এটা বোঝা গেল যে এগুলোর এটার আমরা আমরা ইউনিয়ন করলে আমরা এই পার্টটা পেয়ে যাব। এবারে দেখো যে এই পার্টটা যে প্রত্যেকটা যে পার্ট, এটা হচ্ছে এই পার্টটা, তাহলে এই যে প্রত্যেকটা পার্ট কি বলতো, এই যে প্রত্যেকটা পার্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এই প্রত্যেকটা পার্ট হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ মানে কি পরস্পর বিচ্ছিন্ন। তাহলে পরস্পর বিচ্ছিন্ন হলে আমরা কি লিখতে পারি, একটুখানি আমরা মনে করি যে পি এ ইউনিয়ন বি, এ বি যদি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে আমরা ওকে লিখতে পারতাম পি এ প্লাস পিবি। তাহলে এখানেও এই পার্টটা এটা 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 দেখো পরস্পর বিচ্ছিন্ন, এদের মধ্যে কোনো কমন অংশ নেই। তাহলে আমরা লিখতে পারবো কি পি এ সমান পি এ ইন্টারসেকশন E1, এই ইউনিয়নের জায়গায় আমরা প্লাস করে দেবো, কারণ এই ঘটনাগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর বিচ্ছিন্ন। তাহলে পি এ ইন্টারসেকশন E2 প্লাস পি এ ইন্টারসেকশন E3 প্লাস করে ডট ডট করে চললো, একদম লাস্টেরটা হচ্ছে পি এ ইন্টারসেকশন En। এবার দেখো আমরা আবার একটু আগে চলে যাই, একটু এই জিনিসটা একটু মনে করাই যে E1 E2 En এই ঘটনাগুলো ঘটে গেছে, সেই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে দেখো যে আমরা এবার নির্ণয় করব কি যে পি এ গিভেন E1, মানে কি E1 ঘটনাটা যদি ঘটে যায় তাহলে এ ঘটনা ঘটার মানে ওই শর্তাধীন সম্ভাবনাটা কি হবে পি এ ইন্টারসেকশন E1 বাই পি E1। তাহলে আমরা এটাকে লিখতে পারবো পি এ ইন্টারসেকশন E1 সমান পি E1 ইন্টু পি এ গিভেন E1 হলো। তাহলে দেখো এই জিনিসটাকে লক্ষ্য করো, এই ফর্মুলাটা, তাহলে
এর জায়গায় আমরা কত লিখছি, এর জায়গায় আমরা লিখছি পি E1, মানে E1 ঘটনাটা ঘটে গেছে। এই শর্তে কি হবে, পি এ ইন্টু এ গিভেন E1, এটা কোনটা লিখলাম, এটাকে লিখলাম। তাহলে এবারে প্লাস পরেরটাকে, তাহলে কি পরেরটাকে লিখবো কি, পি E2 ঘটনা ঘটে গেছে এই শর্তে পি এ গিভেন E2, এরকম করে করে কি হবে, তারপরেরটা পি E3 ঘটে গেছে এই শর্তে পি এ ঘটনা ঘটার সম্ভাবনা পি এ গিভেন E3, মানে এইটাকে আমরা লিখ, এটাকে হচ্ছে এই ফর্মুলা, সবই ওই কিন্তু এইখান থেকে আসছে, প্লাস ডট ডট একদম লাস্টেরটা কি হবে, পি ইএন ঘটনাটা ঘটে গেছে এই শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে দেখো এই যে এটা লিখলাম আমি, এইটাই হচ্ছে এই যে সম্ভাবনার, এই যে এটাই কিন্তু এইখানে আছে, এটাই এইখানে আছে। এবার তাহলে আমরা কি লিখছি এটাকে, তাহলে এটাকে আমরা লিখছি কি, যে সামেশান আই, এই দেখো তাহলে তাহলে আই এর মান কত থেকে কত অবধি আসবে, এই যে 1 থেকে, এটা n হবে, তাহলে আই এর মান আসবে 1 থেকে n পর্যন্ত। তাহলে কি হলো, আই এর মান 1 থেকে n, পি এই যে E1 আছে তার জায়গায় লিখছি EI ইন্টু পি এ গিভেন EI হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে PA, এটাই হচ্ছে PA, এই যে আমরা শুরু করেছিলাম। তাহলে কি পেলাম, এইটা মনে রাখতে হবে, এটাই হচ্ছে পূর্ণ সম্ভাবনা সূত্র। এটা পরে আমরা যখন ঠিকের পর আমরা যখন বেইজ থিওরেম পড়ব তখন কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগবে। একটি থলিতে 4টি সাদা ও 5টি কালো বল আছে। দ্বিতীয় থলিতে 5টি সাদা ও 4টি কালো বল আছে। প্রথম থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তুলে দ্বিতীয় থলিতে রাখা হয়। এখন দ্বিতীয় থলি থেকে উদ্দেশ্যহীনভাবে যদি একটি বল তোলা হয়, তাহলে দ্বিতীয় থলি থেকে তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। আমরা PW1 দিয়ে লিখছি প্রথম থলি থেকে তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে প্রথম থলিতে মোট কটা বল আছে, এই যে 4 + 5 9টা বল আছে। তাহলে 9খানা বল থেকে একটা বল তোলার উপায় হচ্ছে 9C1, মানে 9। আর প্রথম থলি থেকে আমরা কি বল তুলছি, ওই সাদা বল তুলছি। তাহলে 4খানা সাদা বল থেকে একটা সাদা বল তুলতে পারি 4C1, মানে 4 উপায়ে। তাহলে একইভাবে প্রথম PB1, মানে বলছি প্রথম থলি থেকে আমাদের কালো বল আসবে। তাহলে প্রথম থলিতে মোট আগের মতোই হবে, তলায় 9 হবে। আর প্রথম থলিতে কটা বল আছে, কটা কালো বল আছে, 5টা কালো বল আছে। তাহলে 5টা কালো বল থেকে আমরা একটা কালো বল পাবো, সেই একই ফর্মুলা 5C1, মানে 5 উপায়ে। এবারে প্রশ্নে বলেছে যে প্রথম থলি থেকে একটা বল তুলে দ্বিতীয় থলিতে আমরা রাখবো। তাহলে সেই বলটি সাদা হতে পারে, আবার কালো হতে পারে। তাহলে এবার আমরা দেখব যে প্রথম থলি থেকে আমরা যদি একটা সাদা বল তুলে দ্বিতীয় থলিতে রাখি, তাহলে কি হচ্ছে, প্রথম থলি থেকে আমরা একটা কি হোয়াইট বল তুলে আমরা দ্বিতীয় থলিতে রাখবো। তাহলে এখন দ্বিতীয় থলিতে সাদা বল হবে 5 + 1 6টা, আর কালো বল যা ছিল তাই থাকছে
তাহলে কি এলো যে এখন দ্বিতীয় থলিতে 6টা সাদা 4টে কালো বল আছে। তাহলে Pw2 গিভেন W1, এটার অর্থ হচ্ছে প্রথম থলি থেকে যদি তোলা বলটি সাদা হয় তখন দ্বিতীয় থলি থেকে তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে নিচে কত হবে? টোটাল বল আছে এখন 6 4 10টা। তাহলে 10খানা বল থেকে একটা বল তোলার উপায় আমি আগেই বলেছি। আর কি বলছি, দ্বিতীয় ব্যাগ থেকে কি রঙের বল তুলব? তো ওই সাদা রঙের বল তুলব। তাহলে 6খানা সাদা বল থেকে একটা সাদা বল তোলা যাবে 6C1 মানে 6 উপায়ে। এবার বলছে যে প্রথম থলি থেকে যদি একটা কালো বল আমরা যদি দ্বিতীয় থলিতে রাখতাম তখন দেখো কি হতো। আমরা যদি একটা কালো বল তুলে আনতাম, ব্ল্যাক বল, তাহলে কি হতো? তখন দ্বিতীয় থলিতে কি হতো? সাদা বল থাকতো 4টে, আর সাদা বল থাকতো 5টা এবং কালো বল থাকতো, আগে ছিল 4টে এখন একটা বাড়লো, তাহলে দুটোই ওই 5টা 5টা করে। তাহলে যদি আমরা প্রথম থলি থেকে একটা কালো বল তুলে দ্বিতীয় থলিতে রাখি তখন দ্বিতীয় থলিতে 5টা সাদা 5টা কালো বল থাকে। এবার আমরা এইটার মাধ্যমে কি বোঝাচ্ছি যে প্রথম থলি থেকে যদি একটা কালো বল তুলে আমরা দ্বিতীয় থলিতে রাখি সেই শর্তে দ্বিতীয় থলি থেকে আমরা কতগুলো ওই সাদা বল তুলতে পারি তার সম্ভাবনা। তাহলে এখন দ্বিতীয় থলিতে মোট কটা বল আছে? 10টা বল আছে। তাহলে 10খানা বল থেকে একটা বল তুলতে পারি 10 মানে 10C1 উপায়ে। আর দ্বিতীয় থলি থেকে আমরা কি বল তুলছি? কি রঙের বল? সাদা রঙের বল। তো দ্বিতীয় থলিতে কটা আছে সাদা? ওই 5টা সাদা আছে। তাহলে 5খানা সাদা থেকে একটা সাদা 5C1 মানে 5 উপায়ে। এবার প্রশ্নে কি বলেছে? দ্বিতীয় থলি থেকে উদ্দেশ্যহীনভাবে যদি একটা বল তোলা হয় তাহলে দ্বিতীয় থলি থেকে তোলা বলটি ওই সাদা রঙের হওয়ার কি সম্ভাবনা। তাহলে আমরা লিখছি তাকে Pw2 দিয়ে। Pw2 মানে বলছি দ্বিতীয় থলি থেকে ওই সাদা রঙের বল তোলার কি সম্ভাবনা। এখানে এটা কোথা থেকে? এইখানে এইটা আসছে, আমরা এখানে থিওরেম অফ টোটাল প্রবাবিলিটিকে আমরা ব্যবহার করছি। দেখো প্রথম থলি থেকে যদি আমরা ওই সাদা রঙের বল তুলতাম সেই শর্তে দ্বিতীয় থলি থেকে আমরা মানে সাদা রঙের বল তোলার কি সম্ভাবনা প্লাস প্রথম থলি থেকে যেমন একটা সাদা বল আসতে পারতো, প্রথম থলি থেকে তো একটা কালো বলও তো আসতে পারতো। তাহলে আমরা এবার সেটাই করছি যে প্রথম থলি থেকে যদি একটা আমরা ওই কালো বল তুলে দ্বিতীয় থলিতে রাখি সেই ক্ষেত্রে যদি আমরা কালো বল তুলে দ্বিতীয় থলিতে রাখি সেই ক্ষেত্রে দ্বিতীয় থলি থেকে ওই সাদা বল তোলার সম্ভাবনা হয়ে গেল আমাদের। এবার আমরা যার যা ওই মান পেয়েছি সেই মানগুলো বসিয়ে দেবো। তাহলে Pw1 এর মান আমরা কত পেয়েছি? Pw1 এর মান এই 4 9, তাহলে বসিয়ে দিলাম Pw1 এর মান 4 9 ইন্টু Pw2 গিভেন W1 মানে প্রথম থলি থেকে যদি ওই সাদা বল তুলে দ্বিতীয় থলিতে রাখি সেই ক্ষেত্রে দ্বিতীয় থলি থেকে ওই সাদা বল তোলার কি সম্ভাবনা সেটা পেয়েছি আমরা এই যে 6/10। তাহলে আমরা বসিয়ে দিই 6/10 প্লাস Pb1 মানে হচ্ছে প্রথম থলি থেকে কালো বল তোলার যে সম্ভাবনা ওটা হচ্ছে 5 9, আমরা বসিয়ে দিলাম 5 9 ইন্টু Pw2 গিভেন B1 মানে প্রথম থলি থেকে যদি আমরা একটা কালো বল তুলে দ্বিতীয় থলিতে রাখি সেই শর্তে দ্বিতীয় থলি থেকে সাদা বল
পাওয়ার সম্ভাবনা, ওটা পেয়েছি আমরা 5/10 বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে মোট, ওদিকে হচ্ছে 4×6 = 24/90 প্লাস 25/90 মানে হচ্ছে 49/90, এটাই অ্যান্সার। এবার আমরা পড়ব বেইজ থিওরেম। তো বেইজ থিওরেম পড়ার আগে পূর্ণ সম্ভাবনার সূত্রে কি পড়েছিলাম আমরা একটু মনে করে নিই। যে ওই পূর্ণ সম্ভাবনা সূত্রে পড়েছিলাম E1 E2 E3 En ঘটনাগুলি যদি ঘটে যায় সেই শর্তে আমরা এ ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনা নির্ণয় করেছিলাম। সেটা কেমন হচ্ছিল, যে PA সমান, তাহলে কি, যে E1 E2 E3 En ঘটনাগুলো ঘটে গেছে। তাহলে কি হলো, E1 মানে E1 ঘটনাটা ঘটলো, E1 ঘটনাটা ঘটলে কি হচ্ছে PA গিভেন E1 মানে E1 ঘটনাটা ঘটলে এ ঘটনা ঘটার সম্ভাবনা, প্লাস PE2 মানে E2 ঘটনাটা ঘটলো, তখন এ ঘটনা ঘটার সম্ভাবনা কি, PA গিভেন E2 প্লাস এরকম করে করে ছিল PAN মানে PEN মানে EN ঘটনাটা ঘটলো ইন্টু PA গিভেন EN মানে EN ঘটনাটা ঘটলে এ ঘটনা ঘটার কি সম্ভাবনা। দেখো বেইজ থিওরেমে কি হয়, বেইজ থিওরেমে আমরা ঠিক এই যে শর্তটার ঠিক এর মানে উল্টোটা নির্ণয় করি, মানে এ ঘটনাটা ঘটে গেছে এই শর্তে E1 E2 En ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনাটা আমরা নির্ণয় করব। দেখো আরেকবার বলছি যে ওই পূর্ণ সম্ভাবনার সূত্রে কি পড়েছিলাম, E1 E2 En এই ঘটনাগুলো ঘটে গেলে আমরা এ ঘটনা ঘটার ওই শর্তাধীন সম্ভাবনাটা নির্ণয় করেছিলাম। আর এই বেইজ থিওরেমে ঠিক তার আমরা উল্টোটা নির্ণয় করি, মানে এ ঘটনাটা ঘটে গেছে এই শর্তে E1 E2 En ঘটনাগুলোর মানে ঘটনাগুলো ঘটার ওই শর্তাধীন সম্ভাবনাটাই আমরা বেইজ থিওরেমে নির্ণয় করব। আর দেখো আর অন্যান্য সব শর্তগুলো কিন্তু পূর্ণ সম্ভাবনার সূত্রে যা শর্ত ছিল সেগুলোর সঙ্গে মানে একই আছে। দেখো কি আছে বেইজ থিওরেমে, মনে করি এস হচ্ছে কোনো সমসম্ভব পরীক্ষার নমুনা দেশ এবং E1 E2 E3 En ঘটনাগুলি হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এই ঘটনাগুলো হচ্ছে কি সমগ্র ঘটনাসমূহ এক্সহস্টিভ ইভেন্টস, এবং এমন একটা ঘটনা যেটা কিনা E1 E2 E3 En এই ঘটনাগুলির সঙ্গে সংগঠিত হয়। তাহলে আমরা আগেই বললাম যে ওই বেইজ থিওরেমে আমরা পূর্ণ সম্ভাবনা সূত্রে আমরা যেটা নির্ণয় করেছিলাম ঠিক তার উল্টোটা নির্ণয় করব এখানে, যে আমরা বেইজ থিওরেমে নির্ণয় করব কি এ ঘটনাটা ঘটে গেছে এই শর্তে E1 E2 E3 En এই ঘটনাগুলো ঘটার ওই শর্তাধীন সম্ভাবনা নির্ণয় করব, মানে হচ্ছে প্রবাবিলিটি অফ EI মানে হচ্ছে কি এদের মধ্যে কোন একটা ঘটনার মানে I এর মান 1 থেকে 10 পর্যন্ত যে কোনো একটা হবে। তাহলে কি হচ্ছে PEI এর মান নির্ণয় করব যখন কিনা কি এ ঘটনাটা ঘটে গেছে। তাহলে কি হচ্ছে এর কি ফর্মুলা, এর ফর্মুলা হচ্ছে PEI ইন্টারসেকশন A বাই PA। তাহলে P এর মানটা আমরা কোত্থেকে পাবো, P এর মানটা আমরা পাবো
এই যে এইখান থেকে এই এই ফর্মুলা থেকে আমরা কি করব, পি এর মানটা এই বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই আমরা পাচ্ছি হচ্ছে বেইজ থিওরেম। দুটি ব্যাগ আছে, তাহলে আমরা বললাম ব্যাগ 1 আর ব্যাগ 2। প্রথম ব্যাগে আছে লাল বল 4টি। আমরা লালকে লিখছি আর দিয়ে, আর কালোকে লিখছি বি দিয়ে। তাহলে লাল বল আছে 4টি আর কালো বল আছে 4টি। দ্বিতীয় ব্যাগে লাল বল আছে 2টি, আর 2 আর কালো বল আছে 6টি, তাহলে ব্ল্যাক 6টি। তাহলে এবারে দেখো না, যথেচ্ছভাবে একটি ব্যাগ নির্বাচন করা হলো। তাহলে পি বি1 হচ্ছে কি, পি বি1 হচ্ছে প্রথম ব্যাগ নির্বাচন করার সম্ভাবনা। তাহলে এর মান কত হবে? দুখানা ব্যাগ আছে, তলায় 2, তাহলে দুখানা ব্যাগ থেকে আমরা একটা ব্যাগ নির্বাচন করব। তাহলে কি হবে? 1 হবে ওপরে। কারণ কি যে আমরা তো একটাই ব্যাগ নির্বাচন করছি, তেমনি PB2 মান হচ্ছে হাফ। এবার আমরা করব কি, পি বি আর গিভেন বি1। এটা মানে হচ্ছে কি যে বি1 মানে প্রথম ব্যাগ নির্বাচন করে সেখান থেকে লাল বল তোলার সম্ভাবনা। মানে আমরা প্রথমে ব্যাগ 1টা নির্বাচন করলাম, আর তারপর ব্যাগ 1 থেকে আমরা একটা লাল বল তুললাম। তাহলে তার কি সম্ভাবনা হবে? তাহলে প্রথম ব্যাগে টোটাল কটা বল আছে? 8টা বল আছে। তাহলে 8টা বল থেকে আমরা একটা বল তুলতে পারি কত উপায়ে? ফ্যাক্টোরিয়াল HC1 উপায়ে। তাহলে এর মান হয় 1 ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল 7, মানে এটা হবে 8 উপায়ে। তাহলে নিচে হবে 8, আর ওপরে কি হবে যে আমরা কি বল তুলবো? লাল বল তুলবো। তাহলে প্রথম ব্যাগে কটা আছে লাল বল? প্রথম ব্যাগে লাল বল আছে 4টে। তাহলে 4টে লাল বল থেকে একটা বল, 4টে লাল বল থেকে একটা লাল বল তোলা যায় 4C1 উপায়ে। এর মান হয় 4। তাহলে এটা কাটাকুটি করলে হচ্ছে হাফ। এবার তেমনি ভাবে এর মানটা কি হবে? প্রবাবিলিটি অফ আর গিভেন বি2 মানে আর গিভেন বি2 মানে দ্বিতীয় ব্যাগ নির্বাচন করে সেখান থেকে লাল বল তোলার সম্ভাবনা। তাহলে দ্বিতীয় ব্যাগে টোটাল কটা বল আছে? 8টা বল আছে। তাহলে 8টা বল থেকে আমরা একটা বল তুলতে পারবো HC1 সমান 8 উপায়ে। আর আমরা দ্বিতীয় ব্যাগ থেকে আমরা কি বল তুলছি? লাল বল তুলছি। তাহলে লাল বল আছে কটা? 2খানা। তাহলে 2খানা লাল বল থেকে একটা আমরা লাল বল তুলতে পারি 2C1 সমান 2 উপায়ে। এবার আমরা আবার প্রশ্নতে ফিরে যাই, যে কি বলছিল যে যথেচ্ছভাবে একটি ব্যাগ নির্বাচন করা হলো ও সেখান থেকে একটা বল তোলা হলো। দেখা গেল বলটি লাল। তাহলে সেই বলটি প্রথম ব্যাগ থেকে নির্বাচন করার সম্ভাবনা কত? অর্থাৎ কি যে আমরা যে কোনো একটা ব্যাগ মানে ঠিক করলাম, যে কোনো একটা ব্যাগ থেকে আমরা একটা বল তুললাম, তাহলে কি তোলা বলটি আমরা দেখতে পাচ্ছি লাল। তাহলে সেই লাল বলটা প্রথম ব্যাগ থেকে তোলার সম্ভাবনা। তাহলে আমাদের কার সম্ভাবনাটা নির্ণয় করতে হচ্ছে? বলটি প্রথম ব্যাগ থেকে তোলার সম্ভাবনা। তার মানে PB1 মানে প্রথম ব্যাগ থেকে তোলার সম্ভাবনা। তাহলে কি শর্তে?
দেখা গেল বলটি লাল, মানে বলটি যদি লাল হয় তাহলে আমাদের প্রথম ব্যাগ নির্বাচন করার কি সম্ভাবনা? তাহলে এর মান কি হয়? এর মান হয় পি বি1 ইন্টারসেকশন আর বাই পি আর। এবার তাহলে আমরা এই যে পি আর এর মানটা, এই যে পি আর এর মানটা আমরা কোত্থেকে পাবো? পি আর এর মানটা আমরা পাবো থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি থেকে আমরা পাবো। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে পি আর এর মানটা আমরা কি করে পাচ্ছি? পি বি1 মানে আমরা প্রথম ব্যাগ নির্বাচন করলাম, ইন্টু প্রথম ব্যাগ থেকে আমরা কি পেলাম? লাল বল পেলাম, প্লাস আমরা দ্বিতীয় ব্যাগ নির্বাচন করলাম, ইন্টু দ্বিতীয় ব্যাগ থেকে আমরা লাল বল পাবো, হলো বাই ওপরে কি হবে? ওপরে আছে এইটা, ওপরে আছে এইটা, মানে কোনটা হবে? যে এখান থেকে আমরা পেয়ে যাব এই পার্টটা হবে, মানে আমরা পি বি1 মানে ব্যাগ 1টা নির্বাচন করলাম, ব্যাগ 1 থেকে আমরা এই যে লাল বল পাবো। তো যদি বুঝতে অসুবিধে হয় তাহলে দেখো যে পি আর গিভেন বি1 ইন্টু পি বি1 মানে কত হচ্ছে? এটা হচ্ছে পি আর ইন্টারসেকশন বি1 বাই পি বি1 ইন্টু পি বি1। তাহলে কি হলো? তাহলে পি বি1 এর সঙ্গে পি বি1 কেটে গেল, তাহলে কি পড়ে রইল? তাহলে পড়ে রইল এই যে পি আর ইন্টারসেকশন, এই যে এইটা পড়ে রইল, ওটাকেই আমরা এখানে লিখেছি। তাহলে এবার কি হবে? আমরা এবার এর মানগুলোকে এক এক করে বসাবো। তাহলে দেখো কি হচ্ছে, আমরা এখান থেকে এইখানে চলে আসছি। তাহলে পি বি1 এর মান কত? এই যে পি বি1 পি বি2, তাহলে এদের মান হবে সব হাফ করে, ইন্টু এটার মান কত আমরা পেয়েছি? যে এটা মানে কি? যে প্রথম ব্যাগ নির্বাচন করে সেখান থেকে লাল বল পাওয়ার সম্ভাবনা, এই যে আমরা পেয়েছি হাফ, বাই নিচে হাফ লিখলাম, ইন্টু এটা তো মান এই যে আমরা পেয়েছি হাফ, প্লাস এখানে কত আছে? পি বি2 মানে দ্বিতীয় ব্যাগ, পি বি2 মানে দ্বিতীয় ব্যাগ নির্বাচন করার সম্ভাবনা, তার মান হচ্ছে হাফ, ইন্টু এটা মানে হচ্ছে যে দ্বিতীয় ব্যাগ নির্বাচন করে সেখান থেকে লাল বল তোলার সম্ভাবনা, তাহলে সেটার মান কত ছিল? 1/4, তাহলে ইন্টু 1/4। এবার এই মানগুলো তাহলে এখান থেকে এই হাফ কাটাকুটি যাবে, হাফ আমরা কমন নিতে পারবো, হাফ কমন নিলে এখান থেকে হাফ এই হাফ কাটাকুটি যাবে, তাহলে উপরে পড়ে থাকবে হাফ, বাই নিচে হাফ প্লাস 1/4। এটা করলে যা হবে সেটাই উত্তর। দুটি থলি আছে, আমরা নাম দিলাম তাকে বি1 বি2 দিয়ে। প্রথম থলিতে 2টি লাল 3টি সাদা বল আছে, দ্বিতীয় থলিতে 3টি লাল আর 5টি সাদা বল আছে। প্রথম থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল দ্বিতীয় থলিতে পাঠানো হলো, তাহলে প্রথম থলি থেকে একটা বল আমরা দ্বিতীয় থলিতে রাখলাম, তার মানে সেটা লাল বল হতে পারে অথবা সাদা বল হতে পারে। তারপর বলছি দ্বিতীয় থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটা বল তোলা হলো, তাহলে প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে একটা বল দেবার পর দ্বিতীয় থলি থেকে আমরা একটা বল তুললাম। তাহলে যদি
দ্বিতীয় থলি থেকে তোলা বলটি লাল হয়, তাহলে প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে পাঠানো বলটি এই সাদা রঙের হওয়ার সম্ভাবনা কত হবে? এবার তাহলে আমরা করছি কি, প্রথমে PR1 মানে হচ্ছে প্রথম থলি থেকে লাল বল তোলার সম্ভাবনা। এটা তাহলে কত হবে? মোট বল আছে 5টা বাই 2। আর করব কি, PW1 মানে হচ্ছে এটা প্রথম থলি থেকে ওই সাদা বল তোলার সম্ভাবনা। এটা কি হবে? মোট বল আছে 5টা থেকে ওপরে আমরা লিখব কটা আছে সাদা বল, 3টে। তাহলে 3টে থেকে একটা বল তোলা যায় 3 উপায়ে। এবারে তারপর কি বলছে যে প্রথম থলি থেকে আমরা উদ্দেশ্যহীনভাবে একটা বল দ্বিতীয় থলিতে রাখবো। এবারে তোলা বলটি লাল হয়, মানে আমরা ধরছি, মানে এখানে বলছে যে দ্বিতীয় থলি থেকে তোলা বলটি যদি লাল হয়, তাহলে আমরা তাকে মানে দ্বিতীয় থলি থেকে তোলা বল এর ঘটনাটাকে আমরা R2 ধরলাম। R2 মানে দ্বিতীয় থলি থেকে তোলা বল। তাহলে প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে স্থানান্তরিত করা বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে স্থানান্তরিত করা বলটি সাদা হওয়ার সম্ভাবনা মানে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কি সম্ভাবনা? আরেকবার বলছি, প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে স্থানান্তরিত করা বলটি সাদা বল হওয়ার। তাহলে সাদা বল মানে PW1টা নির্ণয় করতে হবে, যেখানে কিনা কি দেওয়া আছে যে দ্বিতীয় থলি থেকে তোলা বলটি যদি লাল হয়। এই যে এইটা আমাদের নির্ণয় করতে হবে, মানে দ্বিতীয় থলি থেকে তোলা বলটি যদি লাল হয় সেই শর্তে প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে পাঠানো বলটি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে এটা আমাদের কি ফর্মুলা? PW1 ইন্টারসেকশন R2 বাই PR2। তাহলে এবার আমরা এই PR2 মানটা আমরা থিওরেম অফ টোটাল প্রবাবিলিটি থেকে, তাহলে দেখো কি ধরছে, PR2 মান কি হবে? যদি আমরা প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে সাদা বল রাখতাম, যদি আমরা প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে সাদা বল রেখে তারপর আমরা দ্বিতীয় থলি থেকে ওই লাল বল তুলতাম, তাহলে কি হতো দেখো। তাহলে প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে আমরা কি বল পাঠাচ্ছি? যে সাদা রঙের বল পাঠাচ্ছি। তাহলে PW1, তাহলে সাদা রঙের বল পাঠিয়ে মানে আমাদের তো নির্ণয় করতে হবে PR2, তাহলে ইন্টু PR2 গিভেন W1, মানে প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে সাদা বল পাঠাবার পর দ্বিতীয় থলি থেকে লাল বল তোলার সম্ভাবনা, প্লাস আমরা তো প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে লাল বলও রাখতে পারতাম। তাহলে কি হবে? PR1 মানে হচ্ছে প্রথম থলি থেকে একটা লাল বল রাখলাম দ্বিতীয় থলিতে, এই অবস্থায় দ্বিতীয় থলি থেকে লাল বল তোলার সম্ভাবনা। আর ওপরে কাকে লিখব? ওপরে আমরা এই অংশটা লিখব, কারণ সেটাই আছে যে PW1 ইন্টারসেকশন R2 মানে কি, প্রথম থলি থেকে W1 মানে প্রথম থলি থেকে আমরা একটা W1 মানে প্রথম থলি থেকে আমরা একটা সাদা বল দ্বিতীয় থলিতে রাখলাম এবং দ্বিতীয় থলি থেকে আমরা লাল বল তুললাম। তাহলে সেটা কি হবে? এইটা PW1 ইন্টু PR2 গিভেন W1। দেখো যে এটাকে যদি ভাঙা হয় তাহলে আমরা এটাই পাবো। এই যে আমি এখানে পাশে দেখিয়ে দিচ্ছি, তাহলে PW1 ইন্টু ওপরে হবে PR2 ইন্টারসেকশন W1
বাই PW1, তাহলে PW1 কেটে গেল। দেখো এটাই এটাই এখানে পাওয়া যাচ্ছে। ব্যাস আমাদের এবার কাজ শেষ। এবার আমরা এই মানগুলো জাস্ট নির্ণয় করলেই হয়ে যাবে। তাহলে PW1 এর মান এই যে আমরা বার করে রেখেছি 3/5 ইন্টু, এইগুলো আমাদের করা হয়নি, যে PR2 given W1 মানে কি, এটার মানে হচ্ছে প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে আমরা যদি একটা ওই সাদা বল রাখি তখন কি হবে, প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে আমরা যদি সাদা বল রাখি তখন তখন লাল বল হবে 3টে আর সাদা বল হবে 5 আর 1 6টা। তখন তাহলে কি হবে, তখন তাহলে মোট বল হচ্ছে 6 আর 3 9টা। তাহলে লাল বল আছে 3টে লাল বল থেকে একটা বল তো পাওয়া যায় ওই 3C1 উপায়, মানে 3/9। তাহলে এখানে লিখে দিলাম এটা 3/9। হরে তো এটা তো একই আছে, তাহলে এটাই লিখে দিচ্ছি 3/5 ইন্টু 3/9 প্লাস, এবার এখানে কি আছে PR1 এর মান আমরা নির্ণয় করেছি 2/5 ইন্টু আমাদের এই মানটা নির্ণয় করতে হবে PR2 given R1। তাহলে এটার মানে কি, যে প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে আমরা একটা লাল বল রাখার পর দ্বিতীয় থলি থেকে আমরা লাল বল তুলছি। তাহলে প্রথম থলি থেকে দ্বিতীয় থলিতে আমরা যদি একটা লাল বল মানে রাখি তাহলে দ্বিতীয় থলিতে লাল বল হবে, আগে ছিল 3টে, 3 আর 1 4টে, আর সাদা বল তো 5টা ছিল, 5টাই থাকবে। তাহলে টোটাল বল হচ্ছে 9। তাহলে আমরা কি রঙের বল তুলবো, ওই লাল রঙের বল তুলবো। তাহলে লাল বল এখন হচ্ছে ওই 4টে, তাহলে 4খানা লাল বল থেকে একটা লাল বল তোলা যায় 4C1 মানে 4 উপায়ে। তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিলাম। তাহলে এবারে কত হচ্ছে, তাহলে সমান আমরা তাহলে কত পাবো, উপরে হবে 3 3 9 45 আর নিচে হবে 3 9 45, মানে উত্তর হবে 9 17।